তিতলি বলো, মিমি আর ঝুমুরা নাচবে, এখন বাড়ি যেতে পারবে না তুমি। সায়না না করলো না। তাজদার সেদিকে কিছুক্ষণের জন্য সরে গেছে। সাজে মোটামুটি কিশোর কিশোরী তরুণ তরুণীরা আছে যারা নাচবে, তারা প্রস্তুতি নিয়ে এসেছে। সায়নার একটু ভালো লাগছে এবার। মন খারাপটা খানিকের জন্য দূর হয়ে গেল। কিন্তু নাচ শুরু হওয়ার পরে ছাদে আবারও ভিড় জমতে লাগলো। বড় আপা আর মেজো আপার ছেলেমেয়েরাও নাচছে। সবাই মিলে আনন্দ করছে। 7-8 বছরের কাজিনরা সবাই মিলে সাইনাকে মাঝখানে টেনে নিয়ে এলো। বড় আপার মেয়ে নাচছে কোমর দুলিয়ে। মেজো আপার ছেলে নাচতে নাচতে পড়ে গেল। সায়না তাকে তুলে নিয়ে গালে আদর দিয়ে বলল, হয়েছে, কাঁদে না। কালামুনি বিয়ে। সায়না বলল, আমার মাথা ব্যথা পেয়েছো? না না। সায়না মেজো আপাকে বলল, ওকে এখানে ছেড়ে দিয়েছো কেন? মেজো আপা বলল, থাক, নাচুক। সায়নাকে ঘিরে সবাই নাচছে। বাকিরা ছবি ভিডিও তুলছে। গানের তালে তালে যারা নাচতে লজ্জা পায় তারাও নাচছে। বড় দুলাভাইকে টেনে নিয়ে এসেছে শাওন দুলাভাই বলল, ছাড় আমাকে, ছাড়, আমি নাচতে জানি না। শাওন বলল, আমার বোন তোমাকে এতদিন নাচাতে শেখাতে পারলো না, আফসোস। সবাই একসাথে হো হো করে হাসলো। সায়না সবার তালে হেসে ফেলছিল। বিয়ে, তাদের সেদিকে এইসব সে ভুলে গিয়েছিল একদম। মনে হয়েছিল এটা তাদেরই বাড়ির কোনো অনুষ্ঠান। সবাই যখন তারকে ঘিরে নাচছিল তখন সায়না অল্প অল্প করে হাততালি দিচ্ছিল। ঠিক সেই সময় বড় ভাইয়া মেজো ভাইয়ার সাথে তাজদের সিদ্দিকের দেখা গেল। চোখাচোখি হতে সায়না ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, পিট করে দাঁড়ালো। নাচনালীদের ভিড়ের মধ্যে সরে সরে থাকলো যাতে তাজদার সিদ্দিকীকে চোখে না পড়ে। তার হাসি মাখা চেহারা মলিন হয়ে এসেছে আবারও। নাচ গান শেষ হতে হতে প্রায় রাত 2:30টা পার হয়ে গিয়েছে। বাচ্চাদের নিয়ে বাচ্চার মায়েরা চলে গেল। ধীরে ধীরে ছাদ হালকা হতে লাগলো। সায়না এক কোনায় বসেছিল। ছাদে তখন শুধু বড় ভাইয়ের ভাই বোন আর ভাবি আর দুলাভাইরা। তারা সবাই বসে আগাম পরিকল্পনা করছে। গায়ে হলুদে সবাই কী রঙের গ্রুপ ড্রেস কিনবে আর কি কি করবে ইত্যাদি ইত্যাদি। সায়না চুপচাপ। তাজদার সিদ্দিকীর মাঝে মধ্যে কথা বলছে ভাইদের সাথে। তখন সবাই উচ্চস্বরে হেসে উঠেছে। তাই শলা পরামর্শরা করে বেরিয়ে যেতে লাগলো একে একে। সায়নাকে রেখে সবাই চলে যাচ্ছিল। সায়না শাড়ির কুচি ধরে লম্বা লম্বা পায়ে হেঁটে দরজা অব্দি যেতেই বড় আপা চোখ রাঙিয়ে বলল, কথা বল, বসে আছে ওখানে, ঠাস ঠাস করে চড় মারবো সব শিখিয়ে দিতে হলে। সায়নার নিঃশ্বাস ফেঁপে উঠল। হাতের তালু পায়ের তালু ঘামছে। ছাদের দরজা টেনে বন্ধ করে দিল বড় আপা। তাজদার সেদিকে দূরে একটা চেয়ারে বসেছে, পিঠ কুঁজো করে হাঁটুতে ভর রেখে, চোখ দুটো সায়নার দিকেই। সায়না একবার ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদার সিদ্দিকীকে তার দিকে তাকাতেই দেখে এই প্রকাণ্ড ছাদে যে এই লোকটার সাথে একা এইসব ভাবতেই সে আকপাস কিছু না ভেবেই অনবরত দরজা ধাক্কা দিয়ে চেঁচিয়ে উঠল। অনেকগুলো পায়ের শব্দ একসাথে শোনা গেল। ছাদের দরজা খুলে দিতেই সায়না সশব্দে কেঁদে উঠে বড় অপার উপর মেজাজ দেখিয়ে নেমে যেতেই লাগলো বকতে বকতে, গোটা গোষ্ঠী মিলে নাটক শুরু করেছে আমার সাথে, সরো সামনে থেকে, আরেকটা কথা বলে কিয়ামত ঘটবে এখানে। শর্মিলা আর সারবিন একে অপরের দিকে তাকালো। বলল, উনি কি মনে করবেন বল তো? সায়না ঘরে এসে আবার চেঁচামেচি জুড়ে দিল। সবাই জড়ো হয়েছে তার ঘরে। বড় আপা বলল, সবাই জড়ো হয়েছে তার ঘরে। বড় আপা বলল, আশ্চর্য, তোদের কথাবার্তা হয়নি তাই কথা বলার সুযোগ করে দিয়েছিলাম। সায়না বলে, কিসের কথাবার্তা? দরজা বন্ধ করে দিয়েছো কোন সাহসে? বলেন, ও মা, ভুল কি করলো? এক ছাদে দাঁড়াতে না পারলে এক ঘরে থাকবি কেমনে? কথাটা শুনে মা চাচিরা সরে যাওয়ার পর আপার ভাবিরা সবাই হাসতে লাগলো। সবাই যাও তো এখন, বের হও আমার ঘর থেকে। ফালতু পেশাল কানের কাছে আসে কানের কাছে। সবাইকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল সে। তারপর শাড়ির শ্বাস খুলে বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে দেরি করে উঠল সে। দাদিমার ঠেস মেরে বলল, বউ দেরি করে ঘুম থেকে উঠেছে, সবাই সরে দাঁড়াও। হাসাহাসি করতে লাগলো তারা। সায়না তাতে বিরাট চালাতে চালাতে বাইরে বেরিয়ে এলো। পুরনো অভ্যাস, মুখ ধোয়ার টানটা এখনো যায়নি। ঘাটে বসে বিরাস করতে লাগলো সে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওড়নাটা কোনো মতে বুকের সামনে ভাঁজ করে পড়েছে। মুখে রোদ পড়ায় চোখ দুটো কুঁচকে আছে। বিরাস শেষে পুকুর ঘাটের দিকে এগিয়ে যেতে যেতে তার চোখে পড়ল তাজউদ্দিন ভিলার ছাদে একটা লম্বা ছায়া। কানে ফোন চেপে ধরা, থুতু ফেললো এদিকে তাকাতে তাকাতে।
সায়না কিছুক্ষণ দাঁড়িয়ে ছায়াটা দিকে তাকিয়ে থাকলো বেড়ার সাথে স্থির চোখে। তো ফেলতে থেকে প্রচণ্ড ক্ষোভ নিয়ে আরেক পা বাড়াতেই পা বাড়ল শ্যাওলা ভেজা ঘাটে। হঠাৎই পায়ের নিচে জমি সরে গেল, সে ছিটকে গিয়ে পুকুরে পড়ে গেল জল ছিটিয়ে। বাড়ির সবাই ছুটে এলো হইচই করে। সায়না তখন পুকুরে গা ডুবে কেসে যাচ্ছে এক নাগারে। সায়দা বেগম জানতে চাইলো, ব্যথা পেয়েছিস? পড়ে গেলি কেমনে? শ্যাওলায় পা পিছলে গেছে, দেখি হাঁটবি না? আস্তে কাছে নাক মুখ লালচে হয়ে এসেছে সায়নার। সায়দা বেগম বললেন, উঠে আয়। সায়না উঠল না, ওড়নাটা খুঁজে পাচ্ছে না। মেজো চাচি বলল, ওড়না হারিয়ে ফেলেছে বোধ হয়। সায়নার মনে হচ্ছে ছাদের ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে, তাই সে ভেজা গায়ে উঠছে না, তার অস্বস্তি লাগছে। সায়দা বেগম বলল, আজব, এভাবে ঠান্ডা পানিতে গা ডুবে বসে আছিস কেন? ওড়নাটা আর পাবি না, উঠে আয়। কিন্তু সায়না উঠল না। এরা তার সুবিধা অসুবিধা বুঝবে না। সে আরো ডুব দিল। পানি থেকে ওঠার সময় মুখ মোছার বাহানায় আঙুলের ফাঁক দিয়ে ছাদে তাকালো। যেটা ভেবেছে সেটাই, এখনো দাঁড়িয়ে আছে ওই লোকটা। সে আবার ডুব দিল। সায়েদা বেগম অবাক চোখে তাকিয়ে বললেন, কাল সকাল ভূতে পাইছে তোরে? গায়ে জ্বর বাঁধালে তখন কি হবে? চাষিরা মজা করে বলল, তুই এখন আর ওই বাড়ির মেয়ে আছিস? ওরা বলবে ওদের বৌমা আমার যত্ন করিনি। হাসতে লাগলো। সায়না এক নাগারে ডুব মারতে লাগলো। দাদিমা এসে বললেন, ওরে তোরা রায়হানের মাকে কেউ খবর দে, তার ভূতের বউ কি জিনে ধরেছে পুকুর ঘাটে। সবাই আরেক দফা হেসে উঠল। সায়না সেসব কথা কানে তুলল না, বলল, আম্মু একটা ওড়না এনে দাও। উঠে আয়, ওনাটা ভিজে যাবে। ওনাটা ভেজাবো আমি, এভাবে উঠতে পারবো না। সেটা বললে তো হলো। মা শাশুড়িদের এত লজ্জা পাচ্ছিস কখন থেকে যে ভেজা গায়ে উঠতে আসতে পারছিস না? সায়েদা বেগম তার দিকে একটা ওড়না ছড়িয়ে মারল। ঠিক তখনই ছোট চাচির চোখ গেল ওই বাড়ির ছাদে। দাদিমাকে কি যেন ফিসফিস করে বলতেই দাদিমার চোখ কুঁচকে উপরে তাকালেন, কিন্তু চোখের সমস্যা থাকায় ঝাপসা ঝাপসা কাউকে দেখলেন। সায়নার দিকে তাকিয়ে হেসে বলেন, বুঝেছি এবার, জামাই দেখে পিছলা খাইছিস নাকি রে শানু? সায়না চোখ বড় বড় করে তাকালো। চট করে ছাদে তাকাতে দেখলো ছায়াটা সরে গেছে। সে এবার দ্রুত পুকুরঘাট থেকে উঠে গেল। দাদিমাকে বলল, নিচের শ্যাওলা ছিল, একদম হাসবে না, হাসলে আমার রাগ ওঠে। বলে সে হনহনিয়ে হেঁটে চলে গেল। রান্নাঘরে খাওয়া দাওয়া চলছে। তাদের আগে মাটির ঘর ছিল, তখন রান্নাঘরটা বড় সড়ো ছিল। রান্নাঘরটা বসে একসাথে ভাত খেলো। এখন সবাই একসাথে বসে খায়। তখন পুরনো ডাইনিং টেবিল বসানো হয়েছে রান্নাঘরে। সবাই সেখানে বসে খাওয়া দাওয়া করে। সবাই বসতে না পারলে বাকিরা নিচে বসে খায়। সায়না গিয়ে দেখলো টেবিলে আর বসার জায়গা নেই। দাদির পাশে গিয়ে বসলো মাদুরের উপর। দাদিমা নিমকি ভেজে গোস্ত ঝোল দিয়ে খাচ্ছেন। সায়নাকে বলল, খাবি? সায়না বিস্কুটের বোরাম থেকে নোনতা বিস্কুট নিয়ে কামড় বসিয়ে বলল, না ভাবি, চা দাও। তার ভাবির নাম সাবরিনা। সায়না চা খোর, ঠোঁট পুড়ে যাওয়ার মতো গরম চা খায় সে। সাবরিনা তার সামনে চায়ের মগটা রাখলো। সায়না চা খায় মগে করে, তার মগটা তার জন্য তোলা থাকে সব সময়। সায়েদা বেগম বলল, তোর বান্ধবীদের বিয়েতে দাওয়াত করিস, বলবি তাড়াহুড়া করে আকদের অনুষ্ঠান হয়ে গিয়েছে। না, বিয়ে সংক্রান্ত কোনো ব্যাপারে কথা বলছে না, ঠিক করেছে। আফসার সাহেব এসে মেয়ের পাশে বসলেন। সায়নাকে কিছু বলতে যাবে, তার আগে সে নাস্তা আর চায়ের মগ নিয়ে উঠে গেল সেখান থেকে। সবাই হকচকিয়ে গেল দৃশ্যটা দেখে। পিছু ফিরল না, সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। টেবিলের উপর মগটা রেখে পরনে ওড়না চোখে চেপে ধরে রাখলো কিছুক্ষণ। দিকে কলতার নিবাস থেকে কয়েকজন এলো। সায়না তখনও ঘুমানো। সায়েদা বেগম তাকে ডেকে তুললেন, তোর খালা শাশুড়ি ফুফু শাশুড়িরা এসেছে। সায়না ঘুম থেকে উঠলো, কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গায়ের আলসেমি ঝেড়ে চোখ মুখে পানি দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে যাবে, তখনই তারা ঘরে ঢুকে এলো। সায়েদা বেগম ইশারায় করলেন সালাম দিতে। সায়না সালাম দিল। সায়েদা বেগম চোখ রাঙিয়ে বললেন, ছুঁয়ে সালাম করতে। সায়না চুপ করে দাঁড়িয়ে রইল। রওশনারা বলেন, নাক খালি থাকা ভালো না, তাই এটা পরো আপাতত। বলে সায়নার দিকে একটা নাক ফুল বাড়িয়ে দিল। এটা ডায়মন্ডের, স্বর্ণেরটা একেবারে বিয়ের দিন পরিয়ে নেব, বানাতে দিয়েছি, গয়নার সাথে একত্রে আসবে। সায়েদা বেগম বলেন, এটা বোধহয় ওর জন্য বানায়নি ভাবি। না, এটা তান ছোবার জন্য বানিয়েছিলাম। এ তো তাড়াহুড়ার মধ্যে সব কিছু হয়ে গেল, তাই আমার আর কিছু করার ছিল না।
শায়না নাকি এমনিতে একটা পাথরের ছোট্ট নাকফুল ছিল, সেটা হলে ডায়মন্ডের নোজপিনটা পরিয়ে দিল রওশনারা। সাইদা বেগম ইশারায় শায়না রান্নাঘরে চলে গেল। পা ছুঁয়ে সালাম করেনি বলে তিনি ক্ষেপে গিয়ে বললেন, নতুন বউ পা ছুঁয়ে সালাম করেনি, এটা এখন গোটা পাড়ায় হবে। বেয়াদব বউ, তামকা ভাবি তুই তুই চিনিস না ওদের বাড়ির মেয়েদের। চুপচাপ চায়ের কাপে চা ঢালতে লাগলো, তারপর ট্রেতে নাস্তা সাজিয়ে নিয়ে এলো। ঠিক তখনই তিতলি এলো, শায়নার দিকে তাকিয়ে হাসলো, তারপর রওশনার দিকে ফোনের বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া সিম সহ সেট করে দিয়েছে। শায়না টি টেবিলে রাখলো। রওশনারা তার দিকে বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার ফোন কি সেট যেন? তিতলি বলল, স্যামসাং গ্যালাক্সি 24 আল্ট্রা 5G। শায়না ফোনটার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো ফোন আছে বড় আম্মু। তাও রাখো, তাজদার সিম দিয়েছে এখানে। তিতলি বক্সটা খুলে ফোনটা বের করলো, বলল, চার্জ দিতে হবে না এখন আর, তুমি এখন থেকে ইউজ করতে পারবে। বড় ফুপু শাশুড়ি তাহেরা খাতুন বলল, নে নে, লাখ টাকার ফোন, একটা জামাই পেয়েছিস তুই ভাগ্য করে। ফুপু শাশুড়ি খালা শাশুড়িরা হাসি ঠাট্টার ছলে এক একটা কথা শুনিয়ে দিল। শায়না বেজায় রেগে গেল, ফোন দিয়ে এসব কথা শোনানোর মানে কি? ক্লাস 9 থেকে থেকে ফোন চালাচ্ছে, ইতিমধ্যে 2টি ফোন ব্যবহার করে ফেলেছে, এমনভাবে বলছে যেন সে কোনোদিন সে ফোনই দেখেনি। সে তিতলিকে বলল, ফোনটা পরে নেবে, এখন আপাতত ওটাই চালাই। রওশনারা এবার খানিকটা ধমকে সুরে বললেন, আমি নিতে বলছি তো। শায়নার কিছু বলল না, ফোনটা নিল। তিতলি তাকে গোটা বক্সটাই দিল, সেখানে চার্জার, ইয়ারপিস সব আছে। রওশনারা কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেলেন সবাইকে নিয়ে। শায়না ফোনটা অফ করে আলমারিতে রেখে দিল। আপারা এসে বলল, ও মা, তোর জামাই ফোন দিয়েছে, আমাদের দেখাবি না কেন? তোমরা ফোন দেখোনি কোনোদিন? এলা বলো, তোর সাথে তো দেখছি, কোনো কথাই বলা যাবে না। শায়না চুপচাপ চলে গেল সেখান থেকে। মাগরিবের পর ঘরে বসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। পোস্টটা বেশ রিচ পেয়েছে, নিচে এখনো কমেন্ট আসছে, সবাই তাকে বিয়ে না করার জন্য বলেছে, সে কখনো ওই বাড়িতে সম্মান পাবে না। আবার অনেকে আপডেট জানতে চেয়েছে, সে কমেন্টগুলো পড়লো। মানসিক যন্ত্রণা শুরু হলো কমেন্টগুলো পড়ার পর। মনে হলো আম্মা আব্বা তাকে জোর করে গলায় ফাঁসির দড়ি বেঁধে দিয়েছে। সে পোস্টটা ডিলিট করে দিল, যদিও ইতিমধ্যে পোস্টটা অনেক পেজে ভাইরাল হয়ে গেছে। নিচের শায়না নামটা দিয়ে দিয়েছে, বেয়াদবিত সবগুলো। হঠাৎ তিতলি এসে বলল, শায়না ফোন বন্ধ করে রেখেছো? শায়না চমকে তাকালো, বলল, এখন ওটা চালাবো না তাই রেখে দিয়েছি। কেন চালাবে না? ওটা চালাও, এটা রেখে দাও, নইলে দুটোই চালাও। আমি তোমার ফোনে ট্রাই করেছিলাম, দেখলাম কল ঢুকছে না। শায়না বলো, আচ্ছা খুলছি। ওকে। তিতলি চলে গেল। শায়না ফোনটা বের করে আপাদের কাছে দিয়ে এলো, বলল, দেখো। ফোনটা হাতে নিল, বলল, আমাদের দেখি কী লাভ, তুই খুশি হলেই হলো। কথাবার্তার মাঝে কারেন্ট চলে গেল হঠাৎ। শায়নার মেজো আপা হাতে ফোনটা রেখে ধীর পায়ে হেঁটে চলে এলো বাইরে। মেজো চাচার উঠানে একজন জড়ো হয়ে মোড়া নিয়ে বসেছে, সবার হাতে হাত পাখা। দূরে একটা টর্চ লাইট জ্বলছে অল্প আলো ছাড়িয়ে। শায়নাকে দেখে ছোট চাচার ছেলে চেঁচিয়ে উঠে বলল, শানা আপু। ওকে কোলে তুলে নিয়ে মোড়ায় বসে বলল, আজ ঘরে যাওনি কেন? তোমার বিয়ে, তুইও আমাকে পর করে দিয়েছিস? বাপার ছেলে নুহান এসে গাল ফুলিয়ে বলল, কালামণি, মামাকে কোলে নিচ্ছ কেন? শায়না ইব্রানকে রেখে তাকে কোলে তুলে নিল। তাকে কোলে তুলে নিতে ইব্রান রেগে গেল। শায়না দুজনকে জড়িয়ে ধরলো একসাথে। নুহান বলল, কালামণি, লুকোচুরি লুকোচুরি। কারেন্ট আসুক, কারেন্টের জন্য অপেক্ষা করতে পারবে না সে, তাই ইব্রানকে নিয়ে লুকিয়ে পড়লো। আড়াল থেকে বলল, কুলুক। শায়না ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, ছোট মা দেখো, তোমার বিছুটা নুহানকে কোথায় গিয়ে লুকিয়েছে। ছোট মা বলো, মামা ভাগ্নে সারাদিন জ্বালিয়ে খাচ্ছে, আর দৌড়াতে পারবো না ওদের পিছু পিছু। শায়না ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছু দূর এগাল, আর কিছুটা পথে গেলে কলতার নিবাসের সামনে গিয়ে পড়বে, তাই হর্তুকি গাছটা নিচে দাঁড়িয়ে ডাকলো, ইনু, নুবানকে নিয়ে বেরিয়ে আসো, ভূত আসবে, তাড়াতাড়ি আসো। ওরা কেউ এলো না। শায়না উকি দিল কলতার নিবাসের বারান্দায়, কেউ একজন পিট করে দাঁড়িয়ে ফোন টিপছে। শায়না ডেকে বলল, রুচি ভাইয়া, ইবু আর নুহান ওদিকে গিয়েছে কিনা দেখুন তো। ঠিক তখনই মেজো আপার গলার আওয়াজ শোনা গেল, এই শানু, কোথায় রে? শায়না শায়না বলল, আসছি। ইব্রান আর নুহানকে ধরে নিয়ে এলো তৌচিফ। ইব্রান আর নুহান ভালো ছেলের মতো হেঁটে হেঁটে চলে আসছে। তৌচিফ ভাইকে নিশ্চয়ই ভয় পেয়েছে।
শায়নার ফ্ল্যাশ লাইটের আলোয় একজনের চুপসে যাওয়া মুখ দেখে হাসলো। তখনই তৌসিফের হাতে থাকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। চোখ দুটো ফোনের দিকেই। শায়না চমকে গেল, দু পা পিছিয়ে গেল। তাজদার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো তার দিকে। শায়না ছটফটিয়ে উঠল। পিছন থেকে মেজো আবার গলার আওয়াজ শোনা গেল, তোকে কে যেন ফোন দিচ্ছে। শায়না চলে যেতে উদ্যত হওয়াতেই কানে এলো তাজদার সিদ্দিকীর হাতে থাকা ফোনে রিং হচ্ছে। শায়না ঘাড় ফিরে ফোনের দিকে তাকালো, অবাক চোখে ফোনটার দিকে তাকিয়ে রইল। তারপর দ্রুত হেঁটে চলে গেল। মেজো আপাকে বলল, কেটে দাও। শাহিদা বেগম ফোনটা হাতে নিয়ে পিছে পিছে ছুটল। ও বোধহয় ফোন দিচ্ছে। শায়না জবাব দিল, কথা বলতে পারবো না। আশ্চর্য, তুই এভাবে কথাবার্তা না বলে কিভাবে হবে? তোকে ওই লোকের সংসার করতে হবে না? নে কথা বল। তোর আপা বললো মেসেজ করে কথা বলতে। এভাবে নাকি কথা বলা যায়? শায়না বলল, ফোনে ন্যাকামি করতে না, কথা বলতে ইচ্ছে করলে এখানে এসে বলতে বলো। আমি কেন ফোনে কথা বলবো? কিসের কথা বলবো? শাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন। শর্মিলাকে গিয়ে বলল, ও আমাকে বলছে ওনাকে কিসের কথা বলবে। আমাকে এখন শেখাতে হবে কিসের কথা বলবে। শর্মিলা আর শারবিন একে অপরের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। এই দিনক্ষণ ঠিক করেছে দুই পক্ষ মিলে। আফসার সাহেব এক মাস চেয়েছিল, কিন্তু তাজউদ্দিন এত সময় দিতে পারছে না। তার ছোট ভাই নাজিবুদ্দিন সিদ্দিকী আমেরিকায় থাকে বউ বাচ্চা নিয়ে। তারা চলে যাবে। তাসনিমের স্বামীও বউ বাচ্চা নিয়ে সৌদিতে থাকে। সবাই এগোতে চলে যাবে। বেশিরভাগ আত্মীয় এখন দেশে আছে, তাই তাদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানটা হওয়া চাই। তাই এত সময় দেওয়া সম্ভব না। আফসার উদ্দিন চিন্তায় ভুগছিলেন একটু। আশরাফ আর আনিস আশ্বাস দিতেই তিনি একটু শান্ত হলেন। ফার্নিচার আর দিচ্ছে না। বৈরাতির লোকজন বেড়েছে। 2000-এর কাছাকাছি হবে বরপক্ষ আর কনেপক্ষের লোকজন মিলে। অনুষ্ঠান ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু পরে বাড়িতে আয়োজন করার কথা হয়েছে। বাইরের দেশে থাকলে তারা গ্রামের অনুষ্ঠানগুলো দেখতে বেশি ভালোবাসে। তাছাড়া মাঠের মতো উঠোনও আছে, ক্লাবে দেওয়ার দরকার নেই। এতে 20,000 টাকা বেঁচে যাবে। শায়না রাতে খেয়ে দিয়ে ফেসবুকে স্ক্রল করছিল ঘরে বসে। তখনই একটা আইডিয়া এলো সাজেশনে। তাজদা সিদ্দিকী ফেসবুক আইডি। প্রোফাইল পিকচারে একটা সাদা কালো ছবি, কালো ব্যাকগ্রাউন্ড, পেছনে নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠ কুঁজো করে বসে, এক হাত উড়োতে রেখে আরেক হাত থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এক দেখা যে কেউ বলে দিবে এই লোকটার শিরায় শিরায় অহংকার, সস্তা দম্ভ। শুরুর দিকে এডুকেশন সেকশনে দুটোই শায়নার চোখে পড়ল। মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। এটি পাবলিক করা। রিলেশনশিপ স্ট্যাটাস এঙ্গেজ হিসেবে আপডেট করেছে আধ ঘন্টা আগে। বন্ধু বান্ধব এবং ভিনদেশি কলিগের সবাই পয়সা জানিয়েছে কমেন্টে, কিন্তু একটি কমেন্টে জবাব দেয়নি, না কোনো রিয়াক্ট কমেন্ট করলে নিশ্চয়ই আত্মসম্মানে আঘাত লাগবে। শায়না আইডিতে ব্লক করে দিল। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস দিতে আপডেট করলো সিঙ্গেল হিসেবে। তার সাথে তিতলির একটা কাজই নেট ছিল ফেসবুকে। সে স্ট্যাটাসটা স্ক্রিনশট তুলে তিতলিকে পাঠিয়ে বলল, তোর ভাইয়ের বউয়ের কাণ্ড দেখ। তিতলি স্ক্রিনশটটা তৌসিফের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলল, ভাইয়াকে দেখাও। তার সাহস হয়নি মেজো ভাইয়া হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। তৌসিফ স্ক্রিনশটটা দেখে মাত্র সাথে সাথে তাজদির সিদ্দিকের হোয়াটসঅ্যাপে পাঠালো, লিখলো, আমাদের ভাবি পিওর সিঙ্গেল। শায়নার বিয়ের জন্য জমিয়ে রাখার টাকা পয়সা আজ হাতে পেয়েছেন আফসার সাহেব। 3 ছেলেকে নিয়ে ঘরে বসে আলাপ আলোচনা করছিলেন তিনি। সেখানে শারমিলা আর সাবরিনও এলো কিছুক্ষণ পর। শায়না দরজার পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ। বাবা আর ভাই বোনের কথাবার্তা শুনতে পেল। বাড়ি আর স্টেজ ডেকোরেশনের দায়ভার তাজদার সিদ্দিকীর উপরই পড়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আসবে আর তাদের মতো সুন্দর করে সাজাবে। কলতার নিবাসের সামনে চেঁচামেচি হচ্ছে। শায়নাদের বাড়িটা দোতলা। বাবার অনেক স্বপ্ন বাড়ি বলে বাড়ির নাম দেওয়া হয়েছিল স্বপ্ননীল। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সে দেখল কলতার নিবাসের সামনে গায়ে কাদা মেখে ফুটবল হাতে দাঁড়িয়ে আছে তানসিব, তাজদা সিদ্দিকীর চাচা, তৈব সিদ্দিকীর ছোট ছেলে। তাসমিন, তৈস আর সে 3 ভাই বোন। বিয়ে হয়েছে 10 বছর। তার এক ছেলে এক মেয়ে, সামিরা আর শিহান। তৌসিফ শাওনের সমবয়সী, মাস্টার্স কমপ্লিট করেছে। তানসিব সবে ইন্টারে পড়ছে।
সে গত 2 বছর ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। প্রায় 6 মাসের মতো ঘরে বসা ছিল। এখন অবশ্য সুস্থ আছে, কিন্তু আবারও ফুটবল খেলতে গিয়েছিল বলে মা জোহরা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চেঁচামেচি জুড়ে দিয়েছেন। তাসনিমের ছেলেমেয়েরা হাসছে মামাকে বকা খেতে দেখে। তিতলি এবং ভেংচি কেটে বলল, কেমন লাগে, বড় ভাই আর মেজো ভাই এখানে চলে এলে জমে যাবে। তাসনিম চোখ রাঙিয়ে বলল, ফালতু কথা না বলে সাবান আর তোয়ালে এনে দে। আগে আপু ডাক। ডাকবো না, সর। তিতলি বলো, তাহলে সাবান তোয়ালে পাবি না, দাঁড়িয়ে থাক বাদর। কথাবার্তার ফাঁকে তিতলি ডাকলো, তাসনিমের স্বামী জাহিদের পেছন পেছন তাজদার সিদ্দিকী বাড়ির পা রেখেছে। তিতলি এক দৌড়ে ভেতরে চলে গেল। তৌসিফকে বলল, ভাইয়া আসছে, আমার নাম বলবে না, খবরদার। বলবি তোমার একটা বান্ধবী দিয়েছে স্ক্রিনশটটা।